আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের লেকচার শিটের প্রবলেম 6 করব। এর আগে 5টা ক্লাস হয়েছে, এটা আমাদের ষষ্ঠ ক্লাস। আগের 5টা ক্লাস করা থাকলে আজকের ক্লাসটা আপনি বুঝতে পারবেন, আর যদি আগের ক্লাস করা না থাকে তাহলে আজকের ক্লাস বুঝতে পারবেন না। আপনাকে বলবো আগে সব ক্লাস করে, সবগুলো রেকর্ড করা আছে তো, সেগুলো করে আজকের ক্লাস করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। On 1st January 2015, Bob Limited had a cash balance of টাকা 1,40,000। 1,40,000 টাকা ওনার ক্যাশ ব্যালেন্স ছিল, বিগিনিং ব্যালেন্স এটাকে। ডিউরিং দ্য ইয়ার দ্য রিপোর্টেড দ্য ফলোয়িং। সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটছে। এখন আমাদের বলছে নিচে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো 2012 ইউজিং ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথড অনুযায়ী এটা করতে হবে। এটা একটু ব্যতিক্রম অঙ্ক, অন্য অঙ্কের মতো সব তথ্য দেওয়া নেই এখানে, ব্যতিক্রম ধরনের তথ্যগুলো দেওয়া আছে। কারণ এই অঙ্ক করার জন্য আপনাকে যা যা করতে হবে, উপরে যা যা লেখা এগুলো তো লিখতে হবে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন অপারেটিং অ্যাক্টিভিটিস এর মাঝে ফার্স্টে নেট ইনকাম খুঁজে বের করতে হবে। নেট ইনকাম আমরা কোথায় পাবো? প্রশ্নে দেয়া আছে। কথা বুঝতে পারতেছেন তো? শোনা যাচ্ছে? ডিস্টার্ব হচ্ছে না তো কথা? নেট ইনকাম এই দেওয়া আছে এখানে। নিলাম নেট ইনকাম 1,10,000। এরপর অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে প্রথমে নিতে হয় ডিপ্রিসিয়েশন। এরপর ডিপ্রিসিয়েশন বলতে অবচয় বোঝায়। আপনাদের তো শুধু ডিপ্রিসিয়েশন শিখেছি যে অবচয়কে নিতে হবে, কিন্তু ডিপ্রিসিয়েশন ছাড়াও অবচয়, শুধু অবচয় না, অবলোপন, অবচয়, এইগুলো নিতে হবে। যেমন ইজারা সম্পদের অবলোপন, বা আপনার এই সুনামের অবলোপন, এই সব ধরনের ডিপ্রিসিয়েশন যে 3 প্রকার আছে সব নিতে হবে। আগে তো আমরা পাইনি, এই অঙ্কে আছে, এখানে যাই আমরা। ডিপ্রিসিয়েশন, এই যে ডিপ্রিসিয়েশন দেওয়া আছে। আর প্রিলিমিনারি এক্সপেন্স, প্রাথমিক খরচ হলে রিটার্ন অফ, এটা এক প্রকার অবচয়, অবলোপন বলা হয় এটাকে। এই দুইটাকে আমাকে নিতে হবে। আবার সুনামের অবলোপনও আছে উপরে। অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, সুনামের অবলোপন। স্থায়ী সম্পদের অবচয়, অবচয় অবলোপন যা আছে সব নিতে হবে। আমরা নিলাম 3টা আইটেমই: অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, ডিপ্রিসিয়েশন, আর প্রিলিমিনারি এক্সপেন্স, প্রাথমিক খরচগুলির অবলোপন যা আছে সব নিলাম। অবচয় যেভাবে যেভাবে যোগ হয় বাকিগুলো যোগ হবে। কেন? আমরা জানি সূত্র, এ প্লাস সমান সমান সি মাইনাস, এ মাইনাস সমান সমান সি প্লাস। এইগুলার ফলে এ মাইনাসের সম্পদ কমে যায়, এই জন্য সি প্লাস। এরপর আমরা খুঁজে বের করব সম্পদ কেনা বেচার ফলে কোনো ক্ষতি হয়েছে কিনা বা লাভ হয়েছে কিনা। সম্পদ কেনা বেচার ফলে কোনো ক্ষতি বা লাভ হয়েছে কিনা। গেইন, এই যে গেইন, গেইন অন সেলস অফ ইকুইপমেন্ট। গেইন হলে মাইনাস করতে হবে, লাভ হলে মাইনাস, গেইন হলে মাইনাস 30,000। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এগুলো, যে আগের অঙ্কে তো আমাদের সুবিধা ছিল বাড়লে প্লাস কমলে মাইনাস, এগুলো মুখস্থ করে ফেলছি।
আজকের অঙ্কে যেটা, এগুলা আমাদের সব মনে রাখতে হইতেছে আগে থেকে, যে কোনটা কোন জায়গায় গেইন হলে প্লাস করতে হবে, মাইনাস করতে হবে, ইনক্রিজ ডিক্রিজ। সহজ আছে, কারণ ইনক্রিজ ডিক্রিজ গুলো দিয়ে দিছে তারা। যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এটা ইনক্রিজ, এটা ডিক্রিজ। এখন আপনি জানতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল কি, সম্পদ অ্যাসেট। আগে তো দেওয়া থাকতো, আমরা এখন মুখস্থ করতে দিতেছে। ইনক্রিজ, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, সম্পদ ইনক্রিজ মানে বাড়া, সম্পদ বাড়া টাকা কমা। তাহলে আমার এখানে টাকাটা কি করতে হবে, মাইনাস করতে হবে 1 লাখ টাকা। এরপর ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার মানে লাইবিলিটি, লাইবিলিটি বৃদ্ধি সমান সমান ক্যাশ বৃদ্ধি, লাইবিলিটি হ্রাস সমান সমান ক্যাশ কমে যাওয়া। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল যে ডিক্রিজ হলো, ক্যাশ মাইনাস হবে। অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজের পরিমাণ কত? এটা 90,000, এটা 1 লাখ ছিল, এটা 90,000, এটা 1 লাখ। আরো একটা জিনিস আছে, সেটা হলো ইনক্রিজ ইন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। এইটা আবার কি? এটা আসলে বিপরীত সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যায়। এটাকে আপনি ইচ্ছে করলে অ্যাকাউন্ট রিসিভেবল বাদ না ধরে, এটাকে আপনি লাইবিলিটি ধরে নেন। এটাকে একটা বিপরীত সম্পদ না ধরে লাইবিলিটি ধরে নেন। লাইবিলিটি প্লাস ক্যাশ প্লাস, অনাদায়ী পাওনা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। দা- দায়ের মতো এটাকে সমাধান দেন। লাইবিলিটি প্লাস ডাউট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, টাকা আসবে কত? 2,000 প্লাস লাইবিলিটি প্লাস ইনক্রিজ মানে ক্যাশ প্লাস, সব যোগ বিয়োগ করলাম আমরা 2,000 টাকা। এটার সাথে যোগ করলাম, প্রশ্ন থাকলে বলতে পারেন স্যার এটা বুঝি নাই, বুঝাই দিব ইনশাল্লাহ। এটার নাম হলো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে বা কোনো সমস্যা থাকলে হ্যান্ড রাইজ করে বলতে পারেন যে বুঝি নাই, বুঝাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, একজন মনে হয় কথা বলতে যাচ্ছে, বলেন কি বুঝেন নাই। আর ওই ইনক্রিজ ইন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেথ এটা আবার একটু ক্লিয়ার করেন স্যার। আচ্ছা, ডাউট, এই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, অ্যাকাউন্ট রিসিভেবল যেটা থাকে, এটা থেকে অনাদায়ী পাওনা ডাউটফুল ডেট বাদ দিতে হয়। এটা যদি মনে মনে ডেবিট হয়, এটা কিন্তু ক্রেডিট। ডেবিট যদি অ্যাসেট হয়ে থাকে, এটা কিন্তু লাইবিলিটি। তো লাইবিলিটি ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ লাইবিলিটি, ইনক্রিজ লাইবিলিটি মানে ক্যাশ প্লাস। এই জন্য আমি এটা প্লাস দিছি। যেমন অবচয়, ডিপ্রিসিয়েশন প্লাস হয়েছে, বাড়ছে, এগুলো কিন্তু বাড়ছে, এগুলো কিন্তু ইনক্রিজ। অবচয় হওয়া মানে ইনক্রিজ, অবচয় হওয়া মানে ইনক্রিজ। যদি আমি এখানে 500 টাকা লিখে রাখি, আপনি বুঝে নেবেন এটা কিন্তু কিছু না বললে এটা প্লাস, মাইনাস না। তো ডিপ্রিসিয়েশন এইগুলো কিন্তু না বললেও ইনক্রিজ। এখন এই ডিপ্রিসিয়েশন গুলো ইনক্রিজ যে আছে, সম্পদ তো না, এগুলো কি বিপরীত সম্পদ মানে লাইবিলিটি এক প্রকার। যেমন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কিন্তু অনেক ক্রেডিট থাকে, ডিপ্রিসিয়েশন অংশটা ক্রেডিট থাকে। এগুলাকে মনে মনে লাইবিলিটির মতো আমাদের কাজ করতে হয়। এটা বাড়ছে থেকে কি করছি, ক্যাশও বাড়াইছি, এই যে লাইবিলিটি প্লাস ক্যাশ প্লাস, এটা প্লাস, এই জন্য ক্যাশ প্লাস। তারপর মনে রাখবেন, যেই জিনিসগুলো সম্পদ থেকে বাদ যায়, এগুলাকে লাইবিলিটির মতো কাজ করবেন, তাহলে মিলে যাবে অঙ্কগুলো।
আমরা পরে এর পরের স্টেপে চলে যাচ্ছি। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি আছে এখানে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে বেশি জিনিস নাই এখানে। লং টার্ম ইনভেস্টমেন্ট কিনছি, পারচেজ করছি। ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট সেল করছি। পারচেজ অফ ইকুইপমেন্ট না ইনভেস্টমেন্ট। আর সেলস অফ ইকুইপমেন্ট, আমরা জানি পারচেজ করলে সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে ক্যাশ কমে, এই জন্য এটা মাইনাস। আরো জানি বিক্রি করলে ক্যাশ বাড়ে, সম্পদ কমে, বিক্রি করলে ক্যাশ বেড়ে যায়। 3.5 লাখ মাইনাস, এর নাম নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন। এখানে 3টা আইটেম আসে, ডিভিডেন্ড, বন্ড এবং শেয়ার। দেখি 3টা আইটেমের কি কি আছে এখানে। 3টা আইটেমের মাঝে বাকি আছে ক্যাশ রিসিভ ফ্রম কমন স্টক, শেয়ার আছে। পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড আছে। আর কিছু আছে নাই? এই 2টা আইটেমে আছে। ক্যাশ রিসিভ, টাকা পাইলাম কেন? কমন স্টকের জন্য। ক্যাশ রিসিভ ফ্রম কমন স্টক, এটা স্পষ্ট বলা আছে। টাকা পাইলাম, তো এটা যুগে হবে। টাকা আসলে বিক্রি করাতে পাইছি। বিক্রি করলে, শেয়ার বিক্রি করলে দায় বাড়ে, এই জন্য দায় বাড়লে, লাইবিলিটি বাড়লে ক্যাশ প্লাস। পেমেন্ট, পেমেন্ট মানে টাকা যাওয়া। ডিভিডেন্ড, ডিভিডেন্ড এমনি আমাদের মাইনাস, আগের ক্লাসগুলো শিখছি। ডিভিডেন্ড হলো আমাদের মাইনাস হয়ে যাবে সেটা। 62,000 টাকা। নেট ক্যাশ ইনক্রিজ, এটা হলো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আর 62,000 টাকা হলো নেট ক্যাশ ইনক্রিজ। একটা আইটেম অঙ্কের শুরুতে ছিল, বিগিনিং ব্যালেন্স অঙ্কের শুরুতে ছিল। এই যে দেখেন, 1,40,000 টাকা বিগিনিং ব্যালেন্স ছিল। যোগ করব, বিগিনিং ক্যাশ ব্যালেন্স 1,40,000, এন্ডিং ক্যাশ ব্যালেন্স 2,02,000। এখন আপনার অন্য অঙ্কের মধ্যে এটা বোঝা যাবে না যে মিলছে কি মিলছে না। কেন বোঝা যাবে না? এই অঙ্কে আমাদের এন্ডিং ব্যালেন্স দেওয়া নাই, এই জন্য। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আজকের ক্লাসটা একটু ছোট হয়ে গেছে, অঙ্কটা যেহেতু ছোট। পরীক্ষায় এরকম অঙ্ক আসে, আপনাদের কমার্স পাবলিকেশনে পাবেন এরকম অঙ্ক। এছাড়া ইয়েতে কি বলে, এটা থার্ড ইয়ারে আসছিল, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1-এ। আর এই অঙ্ক যদি আজকে না করে দিতাম, আপনি কিন্তু একা একা করলে অনেক সময় পরীক্ষা যে এরকম একটা অঙ্ক চলে আসতো, তাহলে পারতেন না। এত সহজ অঙ্কটা কিন্তু পারতেন না। তো এই টাইপের একটা অঙ্ক করাই দিলাম, যাতে আপনারা পরীক্ষায় যে কোনো টাইপের অঙ্ক আসলে পারেন।
যেহেতু কোশ্চেন আর নাই, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে এসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।